আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। আপনি কি সেই অসংখ্য মানুষের একজন যারা এখন নিজের মেমোরি নিয়ে কমপ্লেইন করছে কন্টিনিউয়াসলি? নাম মনে থাকে না, পড়া মনে থাকে না, কাকে কি বলেছে, কবে কি করেছে, করার কথা ছিল, কিছুই মনে রাখতে পারছে না। কিংবা আপনার কি অ্যাটেনশন নিয়ে কমপ্লেইন আছে? মনোযোগ রাখতে পারছেন না আর আগের মতো? আগে পুরো বই পড়ে ফেলতে পারতেন, একটা পুরো লেকচার দেখতে পারতেন। আর এখন আধা পেজ পড়লে ৩০ সেকেন্ড ১ মিনিট লেকচার দেখলেই অন্য কিছু দেখতে বা করতে ইচ্ছা করে। তার চেয়েও ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আপনারও কি এখন অন্য সবার মতোই কিছুই ভালো লাগে না? আগের মতো ছোট, ছোট যে তৃপ্তি ছিল, আনন্দ ছিল জীবনে, সেই তৃপ্তিগুলো এখন আর পান না কিছুতেই। যত ভালো খাবারই খান না কেন, যত দামি রেস্টুরেন্টেই যান না কেন, ফিরে এসে আবার সেই ভালো না লাগার অনুভূতি ঘিরে ধরে। যদি তাই হয়ে থাকে তাহলে আপনিও সেই অদৃশ্য যুদ্ধের একজন ভিকটিম, যে অদৃশ্য যুদ্ধে আমাদেরকে আমাদের নিজেদের মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স যেটা, সেটা বাঁচানোর জন্য পৃথিবীর সবচাইতে ট্যালেন্টেড ইন্টেলিজেন্ট পার্সনগুলোর সাথে যুদ্ধ করতে হচ্ছে। এই যুদ্ধটা কেমন? কাদের সাথে? আমাদের কোন রিসোর্সটা আমরা রক্ষা করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হচ্ছি? আর এই মনে না থাকা, মনোযোগ না থাকা, কোনো কিছুই ভালো না লাগা, এই সব কিছুর মধ্যে যোগসূত্র কোথায়? আর এই সব কিছুর কি আসলেই কোনো সলিউশন আছে? সেই সলিউশনের সূত্র কোথায়? তা নিয়ে আমাদের আজকের আলাপ। কিন্তু সেই আলাপে ঢোকার আগে আপনার কাছে কিছু অদ্ভুত প্রশ্ন আছে আমার। প্রথম প্রশ্নটা হচ্ছে, কখনো কি খেয়াল করে দেখেছেন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, স্কাইপ, টেলিগ্রাম, ডিসকর্ড, ভিমিও কিংবা এরকম আরও অসংখ্য বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে এমন কোম্পানির লোগোর রং জাস্ট নীলের এক একটা ভ্যারিয়েন্ট, অর্থাৎ ব্লু এর এক একটা ভ্যারিয়েন্ট? আপনি যদি একটা বড় কোম্পানি দেন, যে কোম্পানিটা সারা পৃথিবীতে সবাই চিনবে বলে আপনি জানেন বা আশা করেন, তাহলে কি আপনি আপনার ব্র্যান্ডিংয়ের জন্য এমন কোনো একটা কালার চুজ করবেন না, যে কালারটাকে দেখলেই আমরা বুঝতে পারবো এই কোম্পানিটা আপনার? খুব ডিস্টিংগুইশিং একটা কালার। কিন্তু কেন তাহলে এই এতগুলো বড় বড় কোম্পানি একটা মাত্র কালারকেই চুজ করছে তাদের লোগো এবং ব্র্যান্ড কালার হিসেবে? এর সাথে কমপ্লিমেন্টারি আরেকটা প্রশ্ন, আপনি ফেসবুক হোক, লিঙ্কডইন হোক কিংবা ইউটিউব, যেখানেই ঢুকেন না কেন, দেখবেন নোটিফিকেশনগুলো সবসময় রেড কালারের। কেন? সবগুলো প্ল্যাটফর্ম কেন এমন হতে হবে যে যেই প্ল্যাটফর্মের ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে আর রেড কালারের নোটিফিকেশন আসতে থাকবে সবসময়? আপনাকে একটা মজার এক্সপেরিমেন্টের গল্প বলি, যে এক্সপেরিমেন্টটা করার মাধ্যমে গুগল তাদের ইয়ারলি রেভিনিউ $200 মিলিয়ন বেশি ইনক্রিজ করে ফেলেছিল জাস্ট একটা কাজ করে। কাজটা কি জানেন? তাদের যে অ্যাড দেখায়, সেই অ্যাডের যে ব্লু কালারটা, সেই ব্লু কালারটা তারা চুজ করতে চাচ্ছিল যে কোন কালারটা তাদের দেওয়া উচিত। এবং তাদের ওই এক্সপেরিমেন্টের নাম ছিল, মজা করে বলা হয়, 41 শেডস অফ ব্লু এক্সপেরিমেন্ট। অর্থাৎ তারা ব্লু এর যত টাইপের শেড হতে পারে, যত রকম ভ্যারিয়েন্ট হতে পারে, প্রায় 41টা ভ্যারিয়েন্ট আলাদা আলাদা করে এবি টেস্টিং করে করে দেখার চেষ্টা করেছে কোনটাতে মানুষ সবচেয়ে বেশি ক্লিক করে। এবং তারপর যে কালারটা চুজ করেছে, সেটা চুজ করার পর তাদের ইয়ারলি রেভিনিউ $200 মিলিয়ন বেড়ে গিয়েছে। কেন সবাই ব্লুকেই ব্র্যান্ড কালার হিসেবে চুজ করছে জানেন? কেন রেড দিয়েই সবসময় নোটিফিকেশন দেওয়া হয় জানেন? এই একটা কালারও র্যান্ডমলি চুজ করা না, বরং নিউরোসায়েন্টিস্টরা, সাইকোলজিস্টরা, সারা পৃথিবীর সবচেয়ে সেরা বিহেভিয়ারাল সায়েন্টিস্টরা দিনের পর দিন, বছরের পর বছর আপনার আমার মতো গিনিপিকদের উপর টেস্ট করে করে সিলেক্ট করেছে কোন কালারগুলো দিয়ে সবচেয়ে বেশি অ্যারাউজাল ক্রিয়েট করা যায়, সবচেয়ে বেশি এক্সাইটেড করা যায়, ক্লিক করার জন্য বাধ্য করা যায়। কারণ আপনি খেয়াল করলে দেখবেন, যদি নোটিফিকেশনের ওই লাল কালারটা এসে থাকে, তাহলে নিচে স্ক্রল করা বা অন্য কোনো কাজ করা খুবই ডিফিকাল্ট। স্ক্রলের কথা যেহেতু আসলো, আরেকটা প্রশ্ন করি। একটা জিনিস বলুন তো, লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটা এক একটা তো এক এক ধরনের, তাই না? এখন শুধু সেগুলো না, অন্য সমস্ত কোম্পানি চেষ্টা করছে তাদের যে ল্যান্ডিং পেজটা, তাদের যে মেইন পেজটা, সেটা একটা নিউজ ফিড মডেলে নিয়ে আসতে। অর্থাৎ আপনি কন্টিনিউয়াসলি স্ক্রল করতে পারবেন, ইনফাইনাইটলি স্ক্রল করতে পারবেন, এবং সেই স্ক্রলে নেক্সট কোন পোস্টটা আসবে, কী নিয়ে পোস্ট আসবে, আপনি জানেন না, আমিও জানি না। এবং আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর সবচাইতে এক্সাইটিং এবং সবচাইতে হুকিং অ্যাডিকটিভ ডিজাইনগুলোর মধ্যে একটা হচ্ছে এই নিউজ ফিড। প্রথম যখন ফেসবুক এটা ইন্ট্রোডিউস করে, তখনই সবাই বুঝে গিয়েছিল এটার পাওয়ার কতটা বেশি। একটা এক্সাম্পল দিলে এটার পাওয়ারটা আপনার বুঝতে সুবিধা হবে, এবং এটার পেছনে আসলে কী সাইকোলজি কাজ করে সেটাও আমরা এক্সপ্লেইন করতে পারবো। একটা সময় ছিল যখন বাংলাদেশেও সবাই MP3 বা সিডিতে গান শুনতো বা অন্যান্য সব কিছু শুনতো, ওয়াজ শুনতো। কিন্তু FM রেডিও আসার পর যার কাছে একটা MP3 আছে, যেখানে হাজার হাজার গানও আছে, সেও FM রেডিও শুনতে শুরু করলো। কারণ কি জানেন? FM রেডিওতে নেক্সট কোন গানটা রেডিও জকি প্লে করবে সেটা কিন্তু অন্যরা কেউ জানে না, এবং না জানার কারণে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়। এটাকে বলে নোভেলটি বায়াস বা নোভেলটি ইফেক্ট। নোভেল কোনো কিছু, নতুন কোনো কিছু, সেটার প্রতি আমাদের বাই ডিফল্ট একটা কিউরিওসিটি কাজ করে। আর নিউজ ফিডের ক্ষেত্রে লক্ষ্য করুন, কন্টিনিউয়াসলি নতুন জিনিস আসছে এবং সেটার মাধ্যমে আমাদেরকে হুকড করে রাখার একটা সিস্টেম করা হয়েছে। এই উদাহরণগুলো কেন দিচ্ছি? আমাদের যে মেমোরি ক্রাইসিস, অ্যাটেনশনের ক্রাইসিস, সেটার সাথে এটার কি সম্পর্ক? আর ভালো লাগার সাথেই বা কি সম্পর্ক? এই প্রশ্নের উত্তরটা ফেসবুকের ফাউন্ডিং প্রেসিডেন্ট শন পার্কারের কাছ থেকে নিতে হবে। শন পার্কার বলেছিল, ফেসবুক এবং এরকম যত টাইপের প্ল্যাটফর্ম আছে, তাদের একমাত্র গোল হচ্ছে আপনার কনশাস অ্যাটেনশন আর টাইম ধরে রাখা। কত বেশি সময় ধরে সে আপনার আমার কনশাস অ্যাটেনশন ধরে রাখতে পারে, তার উপরই সাকসেস ডিপেন্ড করে। কিন্তু কেন?
দেখুন, পৃথিবীতে অন্য অনেক রিসোর্সের জন্য যুদ্ধ হয়েছে এত বছর। তেলের জন্য হয়েছে, জমির জন্য হয়েছে, স্বর্ণের জন্য হয়েছে, কিন্তু বর্তমান পৃথিবীতে সবচাইতে ভ্যালুয়েবল রিসোর্সের নাম হচ্ছে অ্যাটেনশন, আপনার আমার মনোযোগ। কারণ কি জানেন? কারণ মনোযোগ যদি আপনি কন্ট্রোল করতে পারেন, একজন দুজন না, ধরুন 1 কোটি মানুষের মনোযোগ আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে সেই 1 কোটি মানুষ কী করবে, কী খাবে, কী পড়বে, সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তাই না? এবং সব কিছু নিয়ন্ত্রণ করতে পারলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পাওয়ার সব কিছু আপনার হাতে না? আর ঠিক সেই কারণে খেয়াল করে দেখুন, পৃথিবীতে যারা এখন অ্যাটেনশন কন্ট্রোল করতে পারছে তারাই কিন্তু সবচাইতে বড় লোক বা সবচাইতে ধনী। কারণ একজন একজন করে আমাদের সবচাইতে ভ্যালুয়েবল রিসোর্স যে অ্যাটেনশন, সেটা যখন তারা নিতে পারছে, সেটা ইউজ করে তারা আরও ওয়েলথ ক্রিয়েট করছে। এবং সেই ওয়েলথ তারা কোথায় ইনভেস্ট করছে জানেন? এই রিসার্চের পেছনে। সারা পৃথিবীর মোস্ট ট্যালেন্টেড যে নিউরোসায়েন্টিস্ট, সাইকোলজিস্ট এবং এই রিলেটেড যত এক্সপার্ট আছেন, ডিজাইনাররা আছেন, তাদেরকে তারা হায়ার করছে, রিক্রুট করছে, করে সবচাইতে অ্যাডিকটিভ যে ডিজাইন, সেই ডিজাইন করতে তাদেরকে গাইড করছে, পেমেন্ট করছে, ইনভেস্ট করছে। ফলশ্রুতিতে দিনের পর দিন এই প্ল্যাটফর্মগুলো আগের চেয়ে আরও বেশি অ্যাডিকটিভ হয়ে উঠছে। কিন্তু আমাদের তাতে সমস্যা কোথায়? আমাদের মেমোরি, অ্যাটেনশন আর ভালো থাকার সাথে এর কী সম্পর্ক? দেখুন, একটা সময় ছিল কমিউনিকেশনের একমাত্র ওয়ে ছিল লেখালেখি, এবং সেটা যখন প্রিন্টিং প্রেস আসলো, ম্যাস কমিউনিকেশনটা শুরু হলো। অর্থাৎ একটা বইতে লিখে বা একটা নিউজ পেপারে লিখে একজন লেখক তার মেসেজটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারছিলেন। এই সময় আমাদের একটা টাইপোগ্রাফিক মাইন্ড তৈরি হয়। অর্থাৎ আমি যখন একটা বই পড়ছি, এক পাশ থেকে আরেক পাশে লাইন ধরে মনোযোগ দিয়ে তাকাচ্ছি না, এর ফলে আমাদের অ্যাটেনশন আরও বাড়ছিল। পাশাপাশি যখন ওই লেখক কীভাবে লিখছেন সেটা আমি ফলো করার চেষ্টা করছি, লেখকের থট প্রসেসের সাথে আমার থট প্রসেস মিলে যাচ্ছে এবং আমার থট প্রসেস আপগ্রেড হচ্ছে। এভাবে যখন আমাদের টাইপোগ্রাফিক মাইন্ড ছিল, পড়াশোনা আমরা যখন করতাম, তখন কন্টিনিউয়াসলি আমরা ইমপ্রুভ করতাম ব্রেইনের দিক থেকে, মনের দিক থেকে, অ্যাটেনশনের দিক থেকে, এবং সেটার সাথে আমাদের ভালো লাগার সম্পর্ক আছে, যেটা নিয়ে আমরা একটু পর আলাপ করবো। কিন্তু যখনই প্রথমবারের মতো টেলিভিশন চলে আসলো ম্যাস মিডিয়া হিসেবে, তখন নীল পোস্টম্যানের মতো এক্সপার্টরা বই লিখতে শুরু করলেন, অ্যামিউজিং আওয়ারসেলভস টু ডেথ। অর্থাৎ এতদিন বই পড়ে আমরা যখন নিজেদেরকে অ্যামিউজ করতাম, আনন্দিত করতাম, সেটা আমাদেরকে ইমপ্রুভ করতো। কিন্তু যেই মোমেন্ট থেকে এই ডিফারেন্ট ফরম্যাটে আমরা নিজেদেরকে অ্যামিউজমেন্টের, এন্টারটেনমেন্টের মধ্যে ঢোকানো শুরু করলাম, সেই 80-র দশকে নীল পোস্টম্যানদের মনে হয়েছে আমরা এটার মাধ্যমে আস্তে আস্তে মৃত্যুর দিকে আগাচ্ছি। আর সেই মৃত্যুর ফেজ পার হয়ে আমরা এখন যেই ফেজে এসে পৌঁছেছি, আমরা একটা জম্বিতে পরিণত হচ্ছি। আমাদের আত্মাগুলো শুষে নেওয়া হচ্ছে, আমরা জীবনমৃত হয়ে যাচ্ছি, জম্বির মতো ঘুরে বেড়াচ্ছি একটা ঘোরের মধ্যে। আর জম্বিদের তো অনুভূতি থাকে না, অ্যাটেনশন থাকে না, মেমোরি থাকে না। ওয়ার্কিং মেমোরি এবং রিজনিং, অর্থাৎ আমাদের ওভারঅল যে কগনিটিভ ক্যাপাসিটি, সেটা ড্রপ করে যায় ফোন টিপলে না, ফোন স্ক্রল করলে না। ফোন যদি আমাদের সামনেও থাকে, আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে, তারপরও, কারণ আমাদের মনের সাথে এটা এমনভাবে অ্যাটাচড হয়ে গেছে, আমরা কন্টিনিউয়াসলি একটা অ্যাটেনশন ফোনের দিকে রাখি। এবং এক্সপেরিমেন্টে দেখা যাচ্ছে ফোনটা যদি যে টেবিলে প্রেজেন্ট থাকে, তাহলে আমাদের মনোযোগ কমে যায়। আমরা অনেক সময় ভাবি নোটিফিকেশন ওপেন না করলেই তো হলো, আসলে সমস্যা কি? কিন্তু এই স্টাডিটা দেখুন, নোটিফিকেশন কিন্তু আমাদের অ্যাটেনশন ফ্র্যাকচার করে। যদি আমরা ইগনোরও করি, সেটাও একটা ডিসিশন, এবং সেটা নিতে গিয়েও আমাদের অ্যাটেনশন চলে যাচ্ছে, এবং সেই অ্যাটেনশন যে রেসিডিউ তৈরি হচ্ছে, সেটার কারণে আমি যে কাজটা করছিলাম সেটা আর মন দিয়ে করতে পারি না। আর আমরা এখন যেটা করি, আমরা তো আসলে ইগনোর করি না, আমরা কন্টিনিউয়াসলি টাস্ক সুইচিং করি। আমরা ভাবি যে একটা মেসেজে রিপ্লাই দিয়ে দিলে কনভারসেশনের কি ক্ষতি হবে, পড়ার আর কি ক্ষতি হবে। কিন্তু এই টাস্ক সুইচিংয়ের যে কস্ট আছে, সেই কস্ট নিয়ে কিন্তু আমরা অ্যাওয়্যার না। এই ইন্টারেস্টিং স্টাডিটা দেখুন, 2004 সালেও আমাদের এভারেজ যে অ্যাটেনশন স্প্যান, সেটা প্রায় 2.5 মিনিট ছিল, যেটা নামতে নামতে এখন 50 সেকেন্ডসে চলে আসছে। 2023-এর একটা স্টাডি এটা। একদম শুরুতে অ্যাটেনশনের কথা বলছিলাম না, আমরা সবাই মনে করছি এখন ADHD রোগী হয়ে গেছি, আমরা কেউ মনোযোগ রাখতে পারছি না। এই স্টাডিটা দেখুন, 24 মাস ধরে প্রায় 2,500-এর বেশি ছেলেমেয়ের উপর কাজ করা হয়েছে, এবং স্টাডি করে দেখা গেছে হাই ফ্রিকোয়েন্সি ডিজিটাল মিডিয়া ইউজ যখন করছে তারা, যাদের ADHD নেই, তাদের মধ্যেও ADHDর সিমটম আস্তে আস্তে তৈরি হচ্ছে। তার মানে আসলে আমাদের রোগটা না থাকলেও আমরা এই মিডিয়া কনজাম্পশনের থ্রুতে সেই রোগটা নিজেদের মধ্যে তৈরি করছি, এবং সবাই মনে করছি যে আমাদের কারোরই এখন আর আগের মতো অ্যাটেনশন নেই। অ্যাকচুয়ালি প্রতিটা প্ল্যাটফর্ম একটা কেওস ক্রিয়েট করেছে, যে কেওসটা আমাদের অ্যাটেনশন কন্টিনিউয়াসলি নেয়, কারণ কেওস আমাদের অ্যাটেনশন টানে। এই মুহূর্তে যখন আপনি ভিডিওটা দেখছেন, আপনি যদি ফুল স্ক্রিন মোডে না থেকে থাকেন, তাহলে দেখবেন চারপাশে কিন্তু অনেকগুলো থাম্বনেইল, আরও অনেক কিছু আপনাকে টানছে কন্টিনিউয়াসলি, এবং যেই মোমেন্টে এই ভিডিওতে একটু বোরিং কোনো আলাপ আসবে, সাথে সাথে আপনি সুইচ করবেন। ইউটিউব বা ফেসবুকের কিন্তু এটা টার্গেট না যে আপনি ভিডিওটা কমপ্লিট করেন, তাদের টার্গেট হচ্ছে কত বেশি সময় ধরে আপনাকে তারা তাদের প্ল্যাটফর্মে রাখতে পারে। এবং প্রত্যেকটা ভিডিও মেকার, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, মুভি মেকার, সবাই এখন ট্রাই করছে যত বেশি লুক্রেটিভ করা যায় জিনিসগুলো, যত বেশি ডোপামিন হিট দেওয়া যায়। আর এই সব কিছু মিলে
আপনার আমার ব্রেইনটাকে কমপ্লিটলি ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাই দ্য ওয়ে, অলরেডি যদি ফুল স্ক্রিন মোডে দিয়ে না থাকেন, দিয়ে ফেলেন এখনই। কেন ইম্পর্টেন্ট জানেন? কারণ এই যে যুদ্ধটা, যে যুদ্ধের মাধ্যমে আমাদের অ্যাটেনশন, সবচেয়ে দামি রিসোর্সটা কেড়ে নিয়ে আমাদেরকে জম্বি বানানো হচ্ছে, সেই যুদ্ধে ফাইট ব্যাক করার জন্য এবং লাইফে সাকসেস এবং হ্যাপিনেস আবার ফিরিয়ে আনার জন্য যে দুজন মানুষের কাজ আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে, সবচেয়ে পাওয়ারফুল মনে হয়েছে আমার কাছে, তাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এখন। প্রথম মানুষটার নাম মিহাই সিক্সেনমিহাই, একজন সাইকোলজিস্ট। সারা জীবন যিনি একটা প্রশ্নের পেছনে কাটিয়ে দিয়েছেন, কি মানুষকে হ্যাপি করে, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বছরের পর বছর হাজার হাজার মানুষের তিনি ইন্টারভিউ করেছেন, শত শত রিসার্চার এবং সাইকোলজিস্টদেরকে নিয়ে তিনি একের পর এক রিসার্চ করেছেন, এবং তার যে ফাইন্ডিংসগুলো সেগুলো তিনি ফ্লো নামে একটা বইতে খুব সুন্দর করে লিখে গেছেন। আমি ডেফিনেটলি সাজেস্ট করবো বইটা আপনি পড়বেন, বাট বইটার কয়েকটা সিম্পল আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। আমরা সবাই মনে করি, বা অনেকেই মনে করি, টাকা বা ওয়েলথের সাথে দারুণ একটা সম্পর্ক আছে হ্যাপিনেসের। কিন্তু ফ্লো বইটাতে মিহাই সিক্সেনমিহাই এড ডাইনার নামে একজন রিসার্চার, ইউনিভার্সিটি অফ ইলিনয়ের, তার একটা রিসার্চ সাইট করেছেন, যেখানে তিনি বলেছেন যে এভারেজ 77% হ্যাপিনেসের কথা বলেছে যারা খুবই ওয়েলদি পার্সন আমেরিকার, ওয়ারাজ যারা মিডিয়াম ওয়েলথ রাখে, মোটামুটি মধ্যবিত্ত, তারা বলেছে 62%, অর্থাৎ ডিফারেন্সটা মাত্র 15%-এর। এবং এটা সিগনিফিকেন্ট এই জন্য যে মোস্ট ওয়েলদি যারা, তারা কিন্তু টপ 400 ওয়েলদি পার্সনের কথা বলা হচ্ছে। এটা একটা গেল। আরেকটা ইম্পর্ট্যান্ট স্টাডি উনি উল্লেখ করেছেন, নরম্যান ব্র্যাডবার্নের। সেখানে বলা হচ্ছে হাইয়েস্ট ইনকাম গ্রুপ যারা, তাদের সাথে লোয়েস্ট ইনকাম গ্রুপ যারা, তাদের হ্যাপিনেসের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা মাত্র 25%। অর্থাৎ ডেফিনেটলি ওয়েলথ একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে, কিন্তু যতটা ইম্পর্ট্যান্ট আমরা ভাবি ততটা ইম্পর্ট্যান্ট না। সো ওয়েলথ যদি না হয় তাহলে হ্যাপিনেসের আর কি সোর্স আছে? আরেকটা ইম্পর্ট্যান্ট সোর্স হচ্ছে প্লেজার, তাই না? আমাদের ঘুম, প্রেম, খাওয়া দাওয়া, এই সব কিছুর মধ্যে আমরা এখন অনেক বেশি খোঁজার চেষ্টা করি হ্যাপিনেস, এবং যত বেশি আমাদেরকে জম্বি বানানো সম্ভব হচ্ছে তত আমরা আরও প্লেজারের ভেতর হ্যাপিনেস খোঁজার চেষ্টা করছি। কিন্তু ফ্লো বইটা পড়লে আপনি দেখতে পাবেন যে প্লেজারও অ্যাকচুয়ালি আমাদেরকে হ্যাপিনেস দেয় না। তাহলে হ্যাপিনেস কিসে দেয়, কি দেয়? মিহাই সিক্সেনমিহাই তার প্রায় 15,000-এর বেশি ইন্ডিভিজুয়ালের উপর করা এই রিসার্চ, যেখানে প্রায় লক্ষাধিক ডেটা পয়েন্ট ছিল এবং 10টার বেশি দেশে করা হয়েছে, এবং 30টার বেশি ডোমেইন, অর্থাৎ বিভিন্ন পেশার মানুষকে তিনি টেস্ট করে দেখেছেন, এক্সপেরিমেন্ট করে দেখেছেন। একটাই রেজাল্ট বারবার ঘুরে ঘুরে এসেছে, মানুষ যখন ফ্লো স্টেটে থাকে তখন মানুষ হ্যাপি থাকে। সেই মানুষ তত হ্যাপি যে যত বেশি সময় ফ্লো স্টেটে কাটায়। ফ্লো স্টেটের মোট 8টা বৈশিষ্ট্য আছে, এবং সবগুলো বৈশিষ্ট্যই কাজকে সেন্টার করে, অ্যাটেনশনকে সেন্টার করে। যে যত ফোকাসড ওয়েতে কাজ করতে পারে সে তত বেশি হ্যাপি থাকতে পারে যখন মিনিংফুল কাজ করে। 8টা বৈশিষ্ট্য ডিটেলস নিয়ে আমি পরে আলাপ করবো ইনশাল্লাহ। এখানে এই ভিডিওতে আলাপ করতে গেলে অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে। আমি আরেকজন মানুষের সাথে আপনার পরিচয় করে দিই, আরেক টাইপের সাথে, আরেক ধরনের কাজের সাথে পরিচয় করে দিই, যেই ওয়েতে কাজ করলেও হ্যাপিনেস এবং সাকসেস লাইফে ফিরিয়ে আনা সম্ভব। একটা সময় ছিল যখন একজন কামার, কুমোর কিংবা যে ইট ভাঙে, সে থেকে শুরু করে একদম টপ লেভেলের ইন্টেলেকচুয়াল যারা, সবচেয়ে ইনডেপথ ব্রেইনের কাজ যারা করেন, তার সবাই রেগুলারলি ফ্লো স্টেটে ঢুকে যেতেন তাদের কাজে। কিন্তু বর্তমানে সবচেয়ে ডিপলি করার মতো ইন্টেলেকচুয়াল কাজ যারা করে, তারাও ফ্লো স্টেটে ঢুকতে পারে না, জাস্ট বিকজ ফ্লো স্টেটে ঢোকার জন্য যে 8টা বৈশিষ্ট্য, সে 8টা বৈশিষ্ট্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের এই সোশ্যাল মিডিয়া ইউজ, আমাদের এই ইন্টারনেট কন্টিনিউয়াস কানেকশন। সো খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক কী কারণে আমাদের কারো এখন আর কিছুই ভালো লাগে না। কারণ হ্যাপিনেসের সবচেয়ে বড় সোর্স যেটা মিনিংফুল কাজ, ফোকাসড ওয়েতে করা, সেই ডিপ ওয়ার্ক আমরা এখন আর করতেই পারছি না। সো আমরা কেউ ভালো কেন থাকতে পারছি না তার একটা কারণ পেলাম। কিন্তু সাকসেসের সাথেও এই অ্যাটেনশনের খুব গভীর সম্পর্ক আছে। আর সেখানে এসে আমি সেই দ্বিতীয় ব্যক্তির সাথে পরিচিত করতে চাই, যিনিও এই যুদ্ধে আমাদেরকে একটা প্রপার গাইডলাইন দিচ্ছেন। ক্যাল নিউপোর্ট, জর্জ টাউন ইউনিভার্সিটির একজন প্রফেসর, কম্পিউটার সায়েন্সের, MIT PhD। কিন্তু তিনি একটা লম্বা সময় কাজ করেছেন স্টুডেন্টদের এবং অন্যান্য সবার পারফরমেন্স নিয়ে, এবং তিনি অসাধারণ একটা বই লিখেছেন, বইটার নাম ডিপ ওয়ার্ক। বইটাতে খুব দারুণ কিছু আইডিয়া শেয়ার করা হয়েছে, যেটা ইভেন এই AI নিয়ে যখন আমরা খুব কনসার্ন, কারা টিকে থাকবে কারা থাকবে না, চাকরি থাকবে কি থাকবে না, তাদের জন্য খুবই অ্যাপ্লিকেবল। খুব ইন্টারেস্টিং একটা প্রেজেন্টেশন ছিল। বারাক ওবামা যখন US এর প্রেসিডেন্ট, তখন হোয়াইট হাউস দেওয়া হয়েছিল এরিক ব্রিনজলফসন নামে একজন ইকোনমিস্ট। উনি MIT স্লোন স্কুল অফ ম্যানেজমেন্টের প্রফেসর। তিনি একটা প্রেজেন্টেশন দিয়েছেন, যে প্রেজেন্টেশনটার নাম ছিল রেস অ্যাগেনস্ট দ্য মেশিন। সো মেশিনের সাথে যে রেসে আমরা আছি, সেই রেসে আমি কীভাবে এগিয়ে যেতে পারি সেটা নিয়ে আলাপটা ছিল। এবং সেখানে তিনি 3 ক্যাটাগরির মানুষের কথা বলেছেন যারা এই মেশিনের যুগেও, AI এর যুগেও সবচেয়ে সাকসেসফুল থাকবে বা থাকতে পারবে। তখনই তিনি বলে এসেছেন সেই 3টা ক্যাটাগরি হচ্ছে হাই স্কিলড ওয়ার্কার্স, যেটা কিছু সংজ্ঞা আছে, সুপারস্টার্স, সেটারও কিছু সংজ্ঞা আছে এই ক্যাটাগরিটার, এবং দ্য ওনার্স, যারা বিজনেস ওন করে। এই 3 ক্যাটাগরির প্রথম যে 2টো ক্যাটাগরি, সেই 2টো ক্যাটাগরিতে ঢোকার জন্য 2টো বৈশিষ্ট্য থাকা খুব ইম্পর্ট্যান্ট। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কোনো একটা কমপ্লেক্স ম্যাটার, কোনো একটা কমপ্লেক্স নলেজ খুব দ্রুত মাস্টার করতে পারার
বা আত্মস্থ করতে পারার ক্যাপাসিটি। এবং সেকেন্ড বৈশিষ্ট্যটা হচ্ছে এলিট পারফর্মার হয়ে ওঠা, অর্থাৎ এলিট অ্যামাউন্টে, এলিট কোয়ান্টিটিতে, এলিট কোয়ালিটির অর্থাৎ হাইয়েস্ট কোয়ালিটির আউটপুট দিতে পারা। এবং ক্যাল নিউপোর্টের যে হাইপোথিসিস সেটা অনুযায়ী আমাদের পক্ষে এটা করা শুধু তখনই সম্ভব যখন আমরা কন্টিনিউয়াসলি রেগুলারলি ডিপ ওয়ার্ক করব। ডিপ ওয়ার্কের কিছু কমন বৈশিষ্ট্য আছে। আমাদের যে টাইম ফ্রেমটা থাকবে, যে সেশনটা আমরা ডিজাইন করব যখন আমরা কাজ করছি, তখন ডিস্ট্রাকশন ফ্রি থাকা, কন্টিনিউয়াসলি ফোকাসড থাকা, কিছু প্রপার প্রোটোকল ফলো করা, সিস্টেম ফলো করা, সব কিছু খুবই ইম্পর্ট্যান্ট যদি আমরা প্রপারলি ডিপ ওয়ার্ক সেশন ডিজাইন করতে চাই বা ডিপ ওয়ার্ক করতে চাই। কারণ ডিপ ওয়ার্কের পুরো আইডিয়াটা একটা মাত্র ইকুয়েশনকে সেন্টার করে। হাই কোয়ালিটি ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম স্পেন্ট ইনটু ইন্টেন্সিটি অফ ফোকাস। অর্থাৎ যার ইন্টেন্সিটি অফ ফোকাস যত বেশি, সে যখন বেশি অ্যামাউন্ট অফ টাইম দিবে তখন সে হাই কোয়ালিটি ওয়ার্ক করতে পারবে, হাই কোয়ালিটি আউটপুট দিতে পারবে এবং কমপ্লেক্স জিনিসপত্র মাস্টার করতে পারবে। ফলশ্রুতিতে সেই সাকসেসফুল দুইটা ক্যাটাগরিতে তারা ঢুকতে পারবে, সুপারস্টার কিংবা হচ্ছে হাই স্কিলড ওয়ার্কার্স, যারা অ্যাকচুয়ালি এই রেস যেটা চলছে আমাদের মেশিনের সাথে এআইয়ের সাথে, সেখানেও টিকে থাকতে পারবে। সো আমি ডেফিনেটলি সাজেস্ট করবো এই রিলেটেড যে ডিসকাশনগুলো আছে, এই বইগুলো খুব ভালো মতো পড়তে, এই আইডিয়াগুলো আত্মস্থ করতে এবং কাজে লাগাতে। কারণ আমরা যে ফাইটটাতে পড়ে গিয়েছি সেটা থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই। আমাদের নিজেদের স্ট্র্যাটেজি বের করতে হবে, চ্যালেঞ্জটা সলভ করতে হবে। অবশ্য আমি এটাও জানি যে নিজের জন্য প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার মতো প্রোটোকল ডেভেলপ করা, এত তথ্য না জেনে জাস্ট কি করতে হবে ডেইলি বেসিসে সেইটা জানা এবং সেটা ডিজাইন করতে পারা অনেকের জন্য কষ্টসাধ্য এবং সময়সাধ্য। আর সেজন্য আমি চেষ্টা করছিলাম একটা প্রোটোকল ডিজাইন করতে, একটা হাই পারফরমেন্স স্টাডি সেশন যেটা আমাদেরকে ডিপ ওয়ার্ক করতে হেল্প করবে এবং ফ্লো স্টেটের দিকে নিয়ে যাবে, সেরকম একটা সেশন ডিজাইন করতে কী কী দরকার সেই সব কিছুকে সামারাইজ করে নিয়ে আসতে। কিন্তু সামারাইজ করতে গিয়ে আমি দেখলাম সেটাকে আসলে মিনিমাম 3টা অংশে ভাগ করা দরকার। একটা হচ্ছে প্রিপারেশন ফেজ, যেই ফেজে অ্যাকচুয়ালি ওরকম একটা পারফেক্ট স্টাডি বা ওয়ার্কিং সেশন ডিজাইনের জন্য একটা প্রিপারেশন নেওয়া হবে, যে প্রিপারেশনের মধ্যে অনেকগুলো অংশ থাকবে, ইন্টেনশন সেটিং থেকে শুরু করে আউটকাম সেটিং, ক্লিয়ার ফিনিশ লাইন সেট করা, গেইনগুলো সেট করা, পাশাপাশি টাইমটা প্রপারলি ব্লক করতে পারা, টাইম, লোকেশন সব কিছু ব্লক করতে পারা, তারপর রিসোর্স যেগুলো আছে সেগুলোকে গুছিয়ে আনতে পারা, এনভায়রনমেন্টটা প্রপারলি ডিজাইন করতে পারা, সেখানে এই যে ফোন এবং অন্যান্য ডিস্ট্রাকশন কীভাবে হ্যান্ডেল করা হবে, ডিল করা হবে, সেটা নিয়ে ডিটেইল একটা আলাপ দরকার। লাইটিংটা কেমন হওয়া দরকার, ডেস্কটা কেমন ক্লিন হওয়া দরকার, সাউন্ড, টেম্পারেচার সব কিছুই আসলে খুব ইম্পর্ট্যান্ট। তার সাথে আরও জরুরি একটা অংশ হচ্ছে আমি যখন ওই সেশনটাতে ঢুকবো তখন আমার এনার্জি যেন আমি রিটেইন করতে পারি, এনার্জাইজ থাকতে পারি পুরো সময়, সেটা নিয়েও আমার একটা প্ল্যান দরকার। সো এই প্রিপারেশন ফেজটা শেষ হলে আমি যখন আমার সেশনটাতে ঢুকবো তখন আসলে পারফরমেন্স ফেজটা শুরু হয়, যে ফেজে আমাদের কিছু অ্যাক্টিভেশন রিচুয়াল দরকার পড়বে। স্টপ টেকনিক হতে পারে, বিভিন্ন ধরনের ওয়ে আছে, ব্রিদিং হতে পারে, দোয়া হতে পারে, গ্র্যাটিটিউড হতে পারে, ভিজুয়ালাইজেশন হতে পারে যে আমি কমপ্লিট করছি। এরকম বিভিন্ন টেকনিক করে ব্রেইনকে ফোকাসড করে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে ডিটেলড আলাপ দরকার। যে যত বেশি টেকনিক সম্পর্কে জানবে সে যেটা ইচ্ছা সেটা অ্যাপ্লাই করতে পারবে বা নিজের মতো করে প্রোটোকল ডিজাইন করতে পারবে। এবং অ্যাক্টিভেশনটা যখন হবে, তারপর যখন এই সেশনটা চলছে সেটার একটা স্ট্রাকচার সেট করা যায়। যেমন ডিপ ওয়ার্কে 4 ধরনের স্ট্রাকচারের কথা বলা হয়েছে সেশনের। সো সেই স্ট্রাকচারের ডিটেইলিংগুলো দরকার। পাশাপাশি আমি কখন ব্রেক নিব, কীভাবে নিজেকে এনার্জাইজ রাখবো, ব্রেকের সময় কি করব, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ব্রেকের সময় কি করব না, এই সব কিছুরই স্ট্রাকচার ডিজাইন করা দরকার। আর এই সব কিছু মিলে সেকেন্ড ফেজ অর্থাৎ পারফরমেন্স ফেজের আলাপটুকু হয়। অ্যান্ড এখানেই শেষ না। আমরা এক একটা সেশন বা পড়াশোনা যখন করি, প্রিপারেশনও নেই না, কোনো মতে পড়তে বেশি, তারপর আবার উঠে যাই, কোনো ক্লোজিং হয় না প্রপারলি। কিন্তু এই প্রপার একটা ক্লোজিংয়ের জন্য প্রিজার্ভেশন নামে আরেকটা ফেজ থাকা দরকার, যেখানে আমি আসলে রিভিউ কিভাবে করব, নেক্সট সেশনের প্ল্যানটা কিভাবে করব, আমার যে আউটকামগুলো এসেছে সেটাকে প্রপারলি গুছিয়ে কিভাবে রাখবো, সেই সব কিছু নিয়ে কিছু আইডিয়া আছে, কিছু স্ট্র্যাটেজি আছে, সেগুলোর ইমপ্লিমেন্টেশন দরকার। সো একটা পারফেক্ট হাই পারফরমেন্স স্টাডি বা ওয়ার্কিং সেশন ডিজাইন করতে যা যা লাগে, যেটা আমাদেরকে ফ্লো স্টেটের দিকে নিয়ে যাবে, ডিপ ওয়ার্ক করতে হেল্প করবে, সব কিছু নিয়ে আলাপটা আসলে বেশ লম্বা আলাপ। সেই জন্য আমি চিন্তা করেছি পুরো আলাপটাকে একটা লেকচার সিরিজের মতো বানাবো, সবগুলো আইডিয়াকে এক এক করে কভার করবো 3টা মডিউলে ভাগ করে, এবং পুরোটা মিলে একটা ছোট্ট মাইক্রো কোর্সের মতো হবে, যেটা হয়তো 2-3 ঘন্টায় কভার হয়ে যাবে ইনশাল্লাহ সবগুলো আইডিয়া। কিন্তু আইডিয়ার সাথে ইমপ্লিমেন্টেশন দরকার, তাই অ্যাক্টিভেশন যে স্ট্র্যাটেজিগুলো থাকবে, অ্যাকশন স্টেপ, সেগুলোও থাকবে। যেমন একটা ব্লিজ স্টেশন ডিজাইন করা এবং আমার সাথে সেটা শেয়ার করা। এই 3টা ফেজের সবগুলো আইডিয়াকে আমি এক জায়গায় অ্যাকুমুলেট করার চেষ্টা করেছি। সেটার ডিটেলসটা আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের সবার আসলে এই ইস্যুগুলো নিয়ে অনেক বেশি অ্যাওয়্যার হওয়া উচিত, এই যুদ্ধটা নিয়ে অ্যাওয়্যার হওয়া উচিত। যারা এই যুদ্ধটা আমাদের বিরুদ্ধে করছে তারা কিন্তু নিজেদের ব্যাপারে খুব অ্যাওয়্যার। স্টিভ জবস তার ছেলে মেয়েদেরকে আইপ্যাড দিত না, মার্ক জাকারবার্গ, প্রিসিলা চ্যান তাদের ছেলে মেয়েদেরকে খুব লো টেক এনভায়রনমেন্টে বড় করে। আমাদের ওই যুদ্ধটা খুব সিনসিয়ারলি নেওয়া উচিত, আমাদের নিজেদের হ্যাপিনেসের জন্য, সাকসেসের জন্য। আমাদের ফ্যামিলি মেম্বার, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে সবাইকে এই ব্যাপারে অ্যাওয়্যার করা উচিত এবং আমাদের এনভায়রনমেন্টটাকে প্রপারলি ডিজাইন করা উচিত, প্রোটেক্টেড রাখা উচিত, যেন অ্যাটাকের মধ্যে আমরা নিজেদেরকে একটু হলেও রক্ষা করতে পারি।
আমি ডিপ ওয়ার্ক ফ্লো সহ যে বইগুলোর নাম বলেছি সেগুলোর লিঙ্ক, যে পেপারগুলোর কথা বলেছি স্টাডিগুলো সেগুলোর লিঙ্ক, এবং আমি যে অ্যাকুমুলেশনটা করেছি একটা হাই পারফরমেন্স স্টাডি সেশন ডিজাইন করার জন্য যা যা লাগবে 3 ফেজে সবগুলো আইডিয়াকে, সেই সব কিছু ডিটেলস কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। চেক করবেন অবশ্যই। লাইফে মিনিং, সাকসেস আর হ্যাপিনেস অ্যাচিভ করার জন্য দরকারি অন্য কোনো একটা কনসেপ্ট নিয়ে আবার সামনে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।